নমস্কার, দেখছেন আপডেট পত্রিকা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। মুর্শিদাবাদ হিংসায় এবার বড় পদক্ষেপ নিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দেখুন বড় খবর। শামসেরগঞ্জে বোমা ফেটে জখম দুই কিশোর, ভর্তি করা হলো জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। নিহতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা সাহায্য ঘোষণা মমতার। পুলিশে আস্থা নেই, ডিজির সঙ্গে সাক্ষাতের পর বললেন সুকান্ত, চাই বিএসএফ ক্যাম্প। আইনজীবী কল্যাণে জোরালো সওয়াল, কলকাতা হাইকোর্টে আটকে গেল শুভেন্দুর ধুলিয়ান যাত্রা। আবার পরীক্ষা, বিরাট টেনশনে পড়ে গেলাম, সুপ্রিম কোর্টের নির্দেশের চিন্তায় দিদিমণিরা। ওয়াকফ হিংসা নিয়ে কড়া প্রতিক্রিয়া বিজেপি সাংসদের, রাষ্ট্রপতি শাসনের দাবি জগদম্বিকা পালের। এবার আসছি বিস্তারিত খবরে। মুর্শিদাবাদ হিংসায় এবার বড় পদক্ষেপ নিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আজ মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার ঘটনায় পদক্ষেপ নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রাধামোহন দাস আগরওয়ালকে চিঠি দিলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, আজ আমি স্থায়ী কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়েছি, তাকে অনুরোধ করেছি পশ্চিমবঙ্গে আসার জন্য, বিশেষ করে মুর্শিদাবাদে। ওনার নেতৃত্বেই আমাদের মুর্শিদাবাদ যেতে হবে। এরপর তিনি বলেন, পশ্চিমবঙ্গের ডিজি এবং মুর্শিদাবাদের এসপিকে লোকসভায় ডেকে এনে এই হিংসার ঘটনার অগ্রগতি নিয়ে জবাবদিহি করাতে হবে। ফের খবরে শামসেরগঞ্জ তালতলা এলাকায় খেলতে গিয়ে বোমা ফেটে আহত হলো দুই কিশোর। তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার উত্তর মোহাম্মদপুরে মাঠে খেলতে গিয়েছিল ওই দুই কিশোর। মাঠের মধ্যে রাখা ছিল জার ভর্তি বোমা। বল ভেবে খেলতে গিয়ে বাধে বিপত্তি, বোমা ফেটে আহত হয় দুই শিশু। গুরুতর অবস্থায় দুই শিশুকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কারা কি উদ্দেশ্যে এই বোমাগুলি রেখেছিল তা খতিয়ে দেখছে শামসেরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, আহতের নাম মেজা রহমান এবং আব্দুল আজিজ রহমান। মেজার বয়স 12 বছর এবং আব্দুল আজিজের বয়স 14 বছর। শামসেরগঞ্জের তালতলা সাহেবনগর এলাকায় তাদের বাড়ি। ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে অশান্তি চলে মুর্শিদাবাদে। অবাধে চলা ভাঙচুর, লুটপাট, মারধর। মৃত্যু হয় 3 জনের, জখম হয় বহু। অবস্থা নিয়ন্ত্রণে আনতে বিএসএফ এর টহলদারি চলছে এখনো, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এরই মধ্যে বোমা ফেটে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় নতুন করে আলোড়ন পড়ল। মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যাদের বাড়িঘর, দোকান ভাঙচুর হয়েছে বা পুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকেও ক্ষতিপূরণ দেওয়া হবে। কার কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখবেন মুখ্য সচিব মনোজ পন্থ। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ এবং মালদহের কয়েকটি এলাকা। মূলত সুতি, জঙ্গিপুর, শামসেরগঞ্জ এবং ফরাক্কার অশান্তি ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অশান্তির ঘটনায় প্রাণহানি পর্যন্ত ঘটেছে। জখম হয়েছেন অনেকেই। অশান্তির কারণে বহু পরিবারকে ঘরছাড়া হতে হয়েছে। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মোয়াজ্জেমদের সমাবেশ থেকে মমতা জানিয়েছেন, রাজ্যে অশান্তির ঘটনায় দুই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। অশান্তির ঘটনায় অনেকের বাড়িঘর, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকেও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার। দোকানপাট কার কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে মুখ্য সচিব মনোজ পন্থ সেই ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে। মমতার কথায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে রয়েছে সরকার। মৃত্যুর ঘটনায় অভিযুক্তরা ধরা পড়েছে, যথেষ্ট গুরুত্বের সহকারে তদন্ত চলছে। সরকারের তরফে ক্ষতিগ্রস্তদের বাড়ি নতুন করে তৈরি করে দেওয়া হবে। যদি রাজ্য সরকারের দেওয়া আর্থিক সাহায্য নিতে অস্বীকার করেছেন জাফরাবাদের মৃত বাবা ছেলের পরিবারের সদস্যরা, তাদের দাবি ক্ষতিপূরণ তারা চান না। পুলিশ সময় মতো এলে পরিবারের 2 সদস্যকে এভাবে হারাতে হতো না। হাজারো টানাপোড়েনের পর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক করেন বিজেপি প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন মুর্শিদাবাদের ঘরছাড়ারাও। তবে বৈঠকে আশ্বস্ত নন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশের ভূমিকা নিয়ে হাজারো প্রশ্ন তুলেছেন তিনি। মুর্শিদাবাদের সীমান্ত লাগোয়া এলাকায় বিএসএফ ক্যাম্পের দাবি জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় সুকান্ত মজুমদার ভবানী ভবন থেকে বেরিয়ে বলেন, ডিজির সঙ্গে কথা হয়েছে, ঘরছাড়াদের কথা শুনেছেন, আইন অনুযায়ী সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন, কিন্তু তাতে আমরা আশ্বাস পাইনি। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, ঘরছাড়া সরকার ক্যাম্পে খাবার দাবার ঠিকমতো পাচ্ছেন না, একটা বিস্কুটও পাচ্ছেন না। তাই বিজেপির তরফ থেকে ত্রাণ দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে, কিন্তু তা ওরা দিচ্ছে না। সুকান্তর দাবি, আমি চাই পুলিশের নিয়োগ নিয়ন্ত্রণ করুক কেন্দ্র।
5-6 রাজ্যে বদলি করা হোক, নইলে এক জায়গায় থেকে পুলিশও দুর্নীতিবাজ হয়ে যাচ্ছে। সুকান্তর আরও দাবি, মুর্শিদাবাদের ওই অশান্ত এলাকায় একটি বিএসএফ ক্যাম্প ছিল। তার অভিযোগ, চোরা কারবারের জন্য বিএসএফ ক্যাম্প তুলে দিয়েছে। আবার বিএসএফ ক্যাম্প খোলার দাবি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। বাড়ি দোকান ভাঙচুর, ঘরছাড়া হয় অনেকে। ডিজি রাজীব কুমার খোদ এলাকায় যান, সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে এলাকার শান্তি ফেরান। বর্তমানে মুর্শিদাবাদের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। বুধবার সকালে ওই এলাকার 11 জন বাসিন্দা কলকাতায় আসেন বিজেপি রাজ্য দপ্তরের সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণও শানান। এরপর মুর্শিদাবাদের 11 জন বাসিন্দাকে নিয়ে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেন সুকান্ত। সঙ্গে ছিলেন জগন্নাথ সরকার এবং তাপস রায়রা। কিছুক্ষণ পর সেখানে গিয়ে পৌঁছান অর্জুন সিং। রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে চান তারা, তবে পুলিশ তাদের বাধা দেয়। তাতে ক্ষুব্ধ বিজেপিরা ভবানী ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। সময় যত গড়ায় ততই চড়তে থাকে বিক্ষোভের আঁচ, উত্তেজনার পারদ ক্রমশ চড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে ভবানী ভবনের সামনে বেরিয়ে আসে ডিসি সাউথ। তিনি জানান, ডিজি ভবানী ভবনে নেই, তার সঙ্গে দেখা করা সম্ভব নয়। তা শুনে উত্তেজনার পারদ আরও চড়ে। সুকান্ত মজুমদারের দাবি, পুলিশের তরফ থেকে প্রথমে বলা হয় 4 জনের সঙ্গে দেখা করবেন ডিজি। আমরা বলি সম্ভব নয়, কারণ ঘর ছাড়া শুধুমাত্র 11 জন। তারপর আমরা 3 জন নেতা রয়েছি। আমি আশা করব সকলের সঙ্গে ডিজি দেখা করবেন, কারণ এরা কেউই রোহিঙ্গা নন। প্রায় 2.5 ঘন্টা ধরে বাকবিতণ্ডার পর ভবানী ভবনে ঢোকার অনুমতি পায় বিজেপি। ঘরছাড়াদের নিয়ে ভবানী ভবনে ঢোকেন সুকান্তরা। মুর্শিদাবাদের ধুলিয়ানে কদিন ধরেই তপ্ত হয়ে উঠেছিল। ওয়াকফ বিলের বিরোধিতায় হিংসার বাতাবরণ তৈরি হয়েছিল। এবার সেই উত্তেজনাপূর্ণ এলাকায় যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কারণ সেখানে যেতে পুলিশ অনুমতি দেয়নি বলেই অভিযোগ। এই বিষয়ে বুধবার মামলা গ্রহণও করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিকে এই মামলা যাবে প্রধান বিচারপতির বেঞ্চে। আগামীকাল বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে সেখানে। আদালত সূত্রে খবর, মুর্শিদাবাদে এখন যে পরিস্থিতি সেটার বর্ণনা করে শুভেন্দু অধিকারীর সফরের তীব্র বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভরা এজলাসে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, প্রধান বিচারপতির ঘরে মামলাটি আছে। আগামীকাল বৃহস্পতিবার ওই মামলার শুনানি হওয়ার কথা। ওই কথা শোনার পর শুনানির শেষে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। ধুলিয়ানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক চায় না পুলিশ। তার উপর এখনও 163 ধারা শামসেরগঞ্জে জারি করা রয়েছে, যদিও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয়েছে। পুলিশের অনুমতি না দেওয়ার অভিযোগে তুলে নিতে অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের সঙ্গে রুট মার্চ করে বিএসএফ। কলকাতা হাইকোর্টের নির্দেশে আধা সেনা সেখানে রয়েছে এখনও। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সামিম। সমস্ত কথা শোনার পর সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জানিয়ে দেন তিনি এই মামলায় কোনো হস্তক্ষেপ করবেন না। ধুলিয়ান সফরের বিষয়ে ডিভিশন বেঞ্চের নির্দেশের অপেক্ষায় থাকতে হবে বিরোধী দলনেতাকে। আদালতে শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, পুলিশ অন্য রাজনৈতিক দলের নেতাদের হিংসার এলাকায় যেতে দেয়নি, অনুমতি দিচ্ছে। কিন্তু বিজেপির ক্ষেত্রেই পুলিশের যত আপত্তি। এছাড়াও আগামী কলকাতা হাইকোর্টে এনআইএর তদন্ত চেয়ে মামলার শুনানি রয়েছে। বিরোধী দলের পাশাপাশি আক্রান্ত পরিবারের সদস্যরাও এই আবেদন করেছেন। এই মামলাগুলির সঙ্গে শুভেন্দু অধিকারীর মামলাও বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে উঠতে পারে। এরপর সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জানিয়ে দেন তিনি এই মামলায় কোনো হস্তক্ষেপ করবেন না। মুর্শিদাবাদ সফরের বিষয়ে ডিভিশন বেঞ্চের নির্দেশের অপেক্ষায় থাকতে হবে বিরোধী দলনেতাকে। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী থেকে মোথাবাড়ি প্রসঙ্গ টেনে সওয়াল করেন, মুর্শিদাবাদের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ওখানে এখন যদি বিরোধী দলনেতা যান তাতে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। পুলিশ কেন্দ্রীয় বাহিনী সেখানে মানুষের কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করছে। সেখানে অযথা উত্তেজনার পরিবেশ তৈরি করা ঠিক নয়। সুপ্রিম কোর্টের আজ নির্দেশের পর চাকরিহারা শিক্ষকদের একাংশের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। তবে এই স্বস্তি সার্বজনীন নয়। তথাকথিত যোগ্য শিক্ষকদের অনেকেই ফের পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের চিন্তা বড়সড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে ডিসেম্বরের পর তাদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে দিশেহারা অনেকেই। নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা বাড়িয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী 31শে মের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞাপন প্রকাশ করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই নির্দেশ শোনার পরে চাকরিহারাদের মধ্যে কেউ কেউ সাময়িক স্বস্তি পেলেও ফের পরীক্ষা দেওয়ার কথা শুনে অনেকেই চরম উৎকণ্ঠায় ভুগছেন। আসলে পুনরায় পরীক্ষায় বসতে হবে এই ভাবনা কিছুতেই তাদের মন থেকে যাচ্ছে না। একাধিক সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন এই শিক্ষকরা। চাকরিহারা এক শিক্ষক বলেন, বেতন চালু থাকতে এটা ঠিক, কিন্তু আমরা তো কেবলমাত্র কয়েক মাসের জন্য এই ব্যবস্থা চাইছি না।
আমরা চাই স্থায়ীভাবে সসম্মানে স্কুলে ফিরতে। সেই নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, তাতে অংশগ্রহণের জন্য আমরা আদৌ আগ্রহী নই। আমরা যেভাবে আগে স্কুলে যেতাম সেইভাবেই ফিরতে চাই, আর এর জন্য আইনি লড়াই চালিয়ে যাব। তারপর এক চাকরিহারা শিক্ষক হতাশা প্রকাশ করে বলেন, আমরা আশাহত, ডিসেম্বর পর্যন্ত পড়াতে পারবো, এটা তো আমাদের দীর্ঘমেয়াদী চাওয়া নয়। আমরা তো 60 বছর বয়স পর্যন্ত পড়াতে এসেছি। আমরা এই অনিশ্চিত জীবন চাই না। সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা এখানে এসেছি। আমরা আমাদের আইনি লড়াই চালিয়ে যাব। এক চাকরিহারা শিক্ষিকা বলেন, একটা শিক্ষাবর্ষের মাঝে যদি সবকিছু স্থগিত হয়ে যায়, তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে পড়ুয়ারা। সেক্ষেত্রে এটা ভেবে কিছুটা ভালো লাগছে যে তাদের ভোগান্তি কিছুটা কমবে, কিন্তু যাদের অযোগ্য বলে চিহ্নিত করা হয়নি তাদের কেন আবার পরীক্ষা দিতে হবে? আসলে মূল উদ্বেগের কারণ সেই পুনরায় পরীক্ষা। ছাত্রছাত্রীদের যেমন পরীক্ষার আগে টেনশন থাকে, তেমনই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও সেই একই রকম চাপা উত্তেজনা দেখা যাচ্ছে। ফের পরীক্ষা দিতে হবে এই ভাবনাতেই অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। এই অনিশ্চয়তার মেঘ যেন কিছুতেই কাটতে চাইছে না। মুর্শিদাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদকে ঘিরে চলা হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে এবার কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। ওয়াকফ সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান এই বিজেপি নেতা বর্তমান পরিস্থিতিকে সরাসরি 1947 সালের দেশভাগের সঙ্গে তুলনা করেছেন। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকায় তীব্র সমালোচনা করে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবিও জানিয়েছেন। তিনি আরও যোগ করেন, যেখানে প্রকাশ্য দিবালোকে বাবা ও ছেলেকে জনতা নির্মমভাবে খুন করে পুলিশ সামনে দাঁড়িয়ে দেখে, সেখানে দোষ রাজ্য সরকারের। তাই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন একমাত্রই পথ। 11 এপ্রিল থেকে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ও তার আশেপাশে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় শুরু হওয়া বিক্ষোভ দ্রুত হিংসায় পরিণত হয়। সেই সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক কিশোরের। 12 এপ্রিল শামসেরগঞ্জের রানীপুরের জাফরাবাদে এক বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। বাড়ি ও টোটো জ্বালিয়ে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, বারবার ফোন করেও পুলিশ এলো না। পাশাপাশি ধুলিয়ান পুরসভায় চলে ব্যাপক ভাঙচুর। বেসরকারি হাসপাতাল এবং একটি শপিং মলে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের দাদার বাড়িতে হামলা এবং বিধায়ককে হেনস্থার অভিযোগ উঠেছে। হামলা হয়েছে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানের অফিসেও। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।